ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকের ভিডিওটি মেনলি এসএসসি জিডি কনস্টেবল যারা এক্সাম দেবে 2024-এ তাদের কথা চিন্তা করে এই ভিডিওটি কন্টিনিউ করা হচ্ছে, যেখানে আমরা প্রিভিয়াসের কোশ্চেন্স সলভ করব। আজকে প্রিভিয়াসের কোশ্চেন্স মেইনলি আজকের ভিডিওটা আমরা ম্যাথ অঙ্ক যে থাকবে সেখানে 20টি কোশ্চেন পাবো আমরা। কবের এটা? সেটা হচ্ছে 10ই জানুয়ারি 2023 ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো ম্যাথের, সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করব। প্রায়শই এই ভিডিওগুলো আসবে ম্যাথ এবং রিজনিংয়ের। আমি যত দ্রুত সম্ভব সেই ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের এক এক করে। ম্যাথ রিজনিং অল্টারনেটভাবে আসতে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত এক এক করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কোশ্চেনগুলো এক্সামে কী ধরনের কোশ্চেন আমরা ফেস করে থাকি, বা আমরা যে ধরনের কোশ্চেন প্র্যাকটিস করি বাস্তবে এক্সামে কী ধরনের কোশ্চেন আসে। আর যারা 20 তারিখে 10 তারিখের এক্সাম দিয়েছিলে ফার্স্ট শিফটে, তারা দেখতে পারবে যে একদম হুবহু কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল আমাদের, সেটা কি ছিল? একজন দোকানদার তার পণ্যের 40% ছাড় দেয় এবং তারপরও 20% লাভ হয়। আবার বলেছে 2400 টাকা ধার্য মূল্যে একটি পণ্যের জন্য দোকানদারকে কত ক্রয় মূল্য দিতে হবে। তার মানে বোঝো যে দোকানদার পণ্যটির ওপর 40% ছাড় দেয়, ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়, এবং দোকানদারের ধার্য মূল্য 2400 টাকা যদি হয়, তাহলে বলেছে সেখানে ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর হচ্ছে মার্ক প্রাইস। দেখো, যাদের একদম কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারে গেলে একদম একটু হলে সমস্যার সম্মুখীন হতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তারাই সলভ করবে যাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে। আমি কারণ একদম বেসিক ধরে করাবো না, যতটা দ্রুত সম্ভব হয় শর্টকাটের মাধ্যমে করিয়ে দেবো। এক্সাম হলে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি কোশ্চেনে সে ধরনের হবে। তাহলে বলেছে 40% ছাড় দিয়েছে, তার মানে আমি মার্ক প্রাইস ধরবো 100 টাকা। 100 টাকার উপর 40% ছাড় দিলে এটা হবে কত পার্সেন্ট? 60%। 100 টাকার জিনিস ধার্য মূল্য 100 টাকা হলে সেখানে 40% ছাড় মানে 60% জিনিসটা দিয়েছে। এবার বলেছে তারপরে আবার 20% লাভ হয়েছে। 20% লাভ মানে কি? কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয়, তাহলে তোমার সেলিং প্রাইস কত টাকা হবে? 120 টাকা। এই হচ্ছে অঙ্কের ক্যালকুলেশন। তার মানে এখানে 40% ছাড় দেওয়া হলো, আবার এদিকে 20% লাভ হলো। তার মানে যেটা আমাদের মার্ক প্রাইস অনুযায়ী 60%, ওটাই সেলিং প্রাইস অনুযায়ী 120%। বাস, অঙ্কটা এইটুকু সলভ করলেই হয়ে যাবে। তাহলে দেখি মার্ক প্রাইস দেওয়া আছে 100% সমান 2400 টাকা। তাহলে 2400 টাকা দেওয়া সেলিং প্রাইস কম হবে। সেলিং প্রাইস বের করি, ইন্টু কত আছে আমাদের? 2400। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটো, 4 6 24 এর 4 হাতে 2, 6 দুগুণে 12, 2 14। তার মানে 2400 টাকার জিনিসটি সে বিক্রি করেছিল কত টাকায়? 1440 টাকা। তার মানে 60% যেটা পাচ্ছি আমরা, সেটা অ্যাকচুয়ালি 1440 টাকা। এবার 1440 টাকা বিক্রি করেছে, পরবর্তীতে যদি আমি এটা লাভের হার দেখি, তাহলে এখানে 20% লাভ আছে। তার মানে 120%-এর মানই হচ্ছে আমাদের 1440। তাহলে কস্ট প্রাইস কত? 100%-এর মান কত? 100%-এর মান কম হবে। সেই কমটাই আমাকে চেয়েছে যে কত টাকা হবে। 0 0 তুমি কাটো, এখানে 6 দুগুণি 12, এখানে করলে 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 6 দিয়ে একবারে যায় সামথিং, 6 কে 6, 6 দুগুণি 12, 12 আর 100 গুণ করলে হচ্ছে আমাদের 1200। 12 আর 100 গুণ করলে 1200। তার মানে জিনিসটা সে কত টাকাতে কিনেছিল, কত টাকাতে ক্রয় মূল্য ছিল তার? 1200 টাকা। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো তুমি করতে পারো। নেক্সট দেখো, বলেছে একজন ব্যক্তি 44 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুটার একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আবার 16 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে একই জায়গায় ফিরে আসে। পুরো যাত্রা পথে তার গড় গতিবেগ। গড় গতিবেগ কিচ্ছু না, মনে করো সাপোজ এখান থেকে যাত্রা করে এই জায়গায় গিয়েছে, আবার এখান থেকে আবার ফিরে এসছে। তার মানে ডিস্টেন্স সেম ছিল, গড় গতিবেগের ফর্মুলা কিচ্ছু না। 2b বাই কত হচ্ছে? a প্লাস বি। তাহলে ফর্মুলা অনুযায়ী বসাও। 2 ইন্টু এ মানে হচ্ছে 64, বি মানে হচ্ছে আমাদের 16, আর এ প্লাস বি মানে হচ্ছে 64 প্লাস হচ্ছে কত? 16। তাহলে 2 ইন্টু 64 ইন্টু 16, আর এখানে হচ্ছে 64 আর 16 80। এবার দেখো একবারই কাটা যায়, 5 16 কত হয়? 80। তো এখানে তো আর কাটাকাটি যাবে না, তাহলে গুণ করে দিচ্ছে। ওপরে ওপরে দেখো গুণ করলে কত হয়? 64 আর 2 112, না 124 হবে, 4 দুগুণে 8, হ্যাঁ 128 হবে, সরি 128 হবে এটা। আর নিচে থাকবে কত? 5। এবার তুমি এটাকে ভাগ করে দাও। 5 দুগুণি কত হয়? 10, নামলো 2 8, 5 5-এ কত হয়?
25 নামছে এখানে 3, দশমিক নিয়ে একটা শূন্য নাও, 5 6 30, তার মানে 25.6। তার মানে অ্যান্সার কত হচ্ছে, গড় গতিবেগ 25.6। নেক্সট কোশ্চেন বলেছে 5 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। 5 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, আবার সেখানে 8 জন শিশু ওই একই কাজ 10 দিনে করছে। তারপর বলছে 2 জন মহিলা 4 জন শিশুর একত্রে কাজটি কতদিনে করবে। তাহলে এটা দুটাও পার্ট তুমি অঙ্কে করবে আগে, করার পর সেখান থেকে মহিলা এবং শিশুর যে কাজের অনুপাতটা সেটা বের করতে হবে। তাহলে 5 জন মহিলা 5 জন ওমেন কত দিনে করছে, 8 দিনে করছে। তাহলে 5 8 40, 40 জন ওমেন কাজটা করে। একই কাজটি আবার 8 জন চাইল্ড শিশু ধরলাম আমি কত দিনে করে, 10 দিনে করে। গুণ করে দিলে কি মোট পাই, 8 10 কত, 80 জন চাইল্ড। তার মানে 40 জন মহিলা যে কাজটি করে সেই কাজটি 80 জন শিশু লাগে। তার মানে আমি 40 জন ওমেন ইজিক্যাল টু 80 জন আমি চাইল্ড বলতে পারি। এটা 0 0 যদি কাটা যায়, 4 1 4, 4 2 8। তার মানে একজন ওমেন ইজিক্যাল টু 2 জন চাইল্ড, 2 জন শিশু হচ্ছে। এবার পরবর্তীতে বলেছে, দেখো এখান থেকে পরবর্তীতে বলেছে 2 জন মহিলা এবং 4 জন শিশু। তার মানে অঙ্কটাতে যে কোনো একটা ধরতে পারো তুমি, মহিলা ধরে করতে হবে অথবা পুরুষ শিশু ধরে করতে হবে। মহিলা ধরেই করছি। 5 জন মহিলা, ধরো এখানে লোক দেওয়া আছে, আর এখানে আমাদের দেওয়া আছে কত মোট সময়। তাহলে 5 জন ওমেন কাজটা কয়দিনে করছে, এটা সময় দাও, সময় হচ্ছে 8 দিনে করে। তাহলে এবার দেখো বলেছে কজন মহিলা আছে, অলরেডি 2 জন মহিলা অলরেডি আছে, প্লাস কয়জন আছে, 4 জন চাইল্ড আছে। এই কাজটা কত দিনে করবে। তাহলে 5 জন মহিলা 8 দিনে করছে, এখানে 2 জন মহিলা অলরেডি আছে, 2 জন ওমেন থাকলো। 4 জন চাইল্ড যে আছে এটাকে আমি কনভার্ট করে নেব। 2 জন শিশু সমান সমান 1 জন ওমেন, তাহলে 4 জন শিশু সমান সমান 2 জন ওমেন হবে। তার মানে এবার হবে 4 জন ওমেন। 4 জন ওমেন কাজটি কত দিনে করবে, কম দিনে করবে। তাহলে 4/5 ইন্টু হচ্ছে কত, না বেশি দিনে করবে, সরি ভুল বললাম, বেশি দিনে করবে। 5 কত হচ্ছে 4 ইন্টু হচ্ছে 8, কারণ লোক কমেছে সময় বেশি লাগবে। 4 দুগুণি কত হচ্ছে 8, 5 দুগুণি হচ্ছে 10। তার মানে কত দিনে করবে, 10 দিনে কাজটা কিন্তু করে ফেলবে। নেক্সট বলেছে একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ব্যাস হচ্ছে 14 সেমি। আচ্ছা ব্যাস 14 সেমি, ব্যাস মানে 2 আর হচ্ছে আমাদের 14, তার মানে আর বলতে পারি আমি 7। উচ্চতা হাইট কতটুকু আছে, হাইট আছে 2 সেমি। তাহলে এর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, একবার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল চেয়েছে, আবার বলেছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আর মোট সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাদের সমষ্টি যোগফল চেয়েছে। তাহলে আমি দেখি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল যে আছে সেটার ফর্মুলা কি। যদি আমাদের বক্রতলের ক্ষেত্রফল চাই, বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h, এটা হয় ফর্মুলা। সিলিন্ডারে 2πr/h হয় বক্রতলের ক্ষেত্রফল। তো ফর্মুলা অনুযায়ী বসাও, 2 পায়ের মান কত হয় 22/7, আর এর মান আছে 7, এইচ কত আছে আমাদের, এইচ দেওয়া আছে, হাইট দেওয়া আছে কত সেমি, 2 সেমি। হ্যাঁ ঠিক আছে, এখানে 7 7 কাটো, তাহলে 2 22 44, 44 দুগুণে কত 88 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত 88 সেমি হলো। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় আমাদের 2πr ইন্টু r+h। এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে পরিমিতিতে 2 থেকে 3টে কোশ্চেন যে পাবে সেটা কিন্তু তোমরা ভুল করে বা ছেড়ে দিয়ে আসতে হবে। 2πr ইন্টু r+h এই ফর্মুলা অনুযায়ী বসাও। 2 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত 14। এবার আর এর মান দেখো, সরি 7, এটা তো 7 আর এইচ এর মান 2, তার 7 2 কত হয় 9, একবারে গুণ করে দাও। 7 7 এখানে কাটো, তাহলে এখানে থাকলো 22 দুগুণি 44 আর হচ্ছে 9, 4 9 36, 6 হাতে 3, 4 9 36 আর 3 39, 396। তো 396 আর হচ্ছে আমাদের এদিকে 88, তাহলে যোগ করলে 6 8 14 4 হাতে 1, 8 দুগুণি 16 17 আর 18 হাতে 1, 484। 484 হচ্ছে সেমি স্কোয়ার হবে, সেটা আমাদের অ্যান্সার। ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় সুবিধা হবে অনেকটা। √6 √18 এবং √21 এর চতুর্থ সমানুপাতি কত বলছে। চতুর্থ সমানুপাতি কিচ্ছু না, আমরা জানি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ। দ্বিতীয় তৃতীয় গুণ করতে হয়, প্রথম চতুর্থ গুণ করতে হয়, সেটা সমান হয় বাস। তো আমি ধরে নিলাম যে দ্বিতীয় আর তৃতীয় গুণ করব, প্রথম আর চতুর্থ দেওয়া নেই, চতুর্থ দেওয়া নেই। তাহলে আমি ধরলাম যে √6 আর √8 আর দেওয়া আছে সমানুপাত √21, আর এটা ধরে নিলাম √x। তাহলে প্রথম আর চতুর্থ গুণ করব, √6 ইন্টু কত √x, এদিকে হচ্ছে আমাদের √8 ইন্টু √21। তাহলে
এক্সের মান বের করব। এবার দেখো উপরে থাকবে কত, √8 ইন্টু √21 বাই থাকবে √6। এবার এটা এভাবে কাটাকাটি যায় না, তোমাকে মানটা ভাঙতে হবে। √8-এর মান যদি আমরা ভাঙি 2√2 হয়, কেমন করে হয়, 2 2 2, এটা কত হয় 8 হয়, তাহলে দুটো 2 বাইরে যাবে, একটা 2 হবে আর এক জিনিস ভেতরে থাকতে হবে। ঠিক তেমনি √21 কত হয়, 3 7 21, এটা রুটের বাইরে আসবে না। ঠিক তেমনি √6 কত হয়, 3 2 6 হয়। ওপর 3 নিচে 3 কাটো, এখানে √2 কাটো, তাহলে পড়ে থাকলো 2√7। অ্যান্সার কত হবে আমাদের, 2√7 হবে। অঙ্কগুলো স্পিডে করাচ্ছি কারণ যারাদের প্র্যাকটিস আছে এখন কনসেপ্ট এত ইজিলি করার কোনো মানে হয় না, পরীক্ষা সামনে আছে, প্র্যাকটিস যত দ্রুত করবে অত বেটার হবে। 12 দিনে একটি ছবি আঁকতে পারি। আচ্ছা, এ একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে আমি ধরে নিচ্ছি এ কত দিনে করে, 12 দিনে, একবারে করে নিচ্ছি। বি করছে আমাদের 8 দিনে করে, এবং সি বলছে আচ্ছা 10 দিনে করে। সেম করতে পারি। তারপর বলছি একে দিয়ে কাজটি শুরু করে একদিন এ একা এবং পরের দিন এ বি সি তিনজন একসাথে এইভাবে ছবিটি আঁকা শুরু করে, তবে ছবি আঁকা শেষ কত দিনে হবে। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা না একটু ভাষাটা মানে কোথাও একটা গরমিল পেয়েছিলাম আমি। গরমিল মানে কোথাও একটা মানে উজ্জ্ব আছে, তার মানে এখানে বলতে পারি কিছু অঙ্ক আছে না যে অন্তর দিয়ে একদিন অন্তর অন্তর আসে, এইটা হচ্ছে সেই অঙ্ক। অন্তর বলা নেই কিন্তু আমাকে বুঝতে হবে। তার মানে প্রথমে এ আসে, তারপরের দিনকে এবিসি আসে, আবার পরের দিনকে এ আসে, আবার এবিসি আসে, এই টাইপে আসে। তাহলে আমি দেখি এলসিএম কত হয়, এটার এলসিএম হবে 12 8 10, 120 হবে এটার এলসিএম। 120 হলে এটা ইউনিট হচ্ছে 10, এটা হচ্ছে 8 15 সামথিং, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের 12। এবার দেখো বলেছে কাজটা কীভাবে করবে। প্রথম দিনকা ফার্স্ট দিন এ আসবে, সেকেন্ড দিন কে আসবে এ বি সি, আবার থার্ড দিন আসবে এ, আবার ফোর্থ দিন আসবে এ বি সি। তার মানে দুদিন করে একই ইউনিট হচ্ছে, মানে দুদিন করে একই অনুপাত হচ্ছে। তো এইভাবে ধরলেই হয়ে যাবে। প্রথম দিনকে এ আসবে, এ আসলে কত ইউনিট করবে, 10 ইউনিট কাজ করবে, ঠিক আছে 10 ইউনিট করলো। পরের দিনকার তিনজন মিলে একসাথে 5 2 7 37 ইউনিট, একদিনে কত ইউনিট 37 ইউনিট। এখানে আবার 10 হবে, এখানে আবার 37 হবে, এমনভাবেই চলবে। তার মানে এখানে একদিন দুদিন, তাহলে 2 দিনে কতটুকু কাজ হচ্ছে, 2 দিনে কাজ হচ্ছে 37 10 47 ইউনিট। মোট কাজ আছে কতটুকু, 120 ইউনিট। তার মানে কাছাকাছি যাবো, তুমি 2 গুণ করে দাও, 2 গুণ করে দিলে 7 2 14, 4 হাতে 4 2 8 94 ইউনিট, আর এদিকে হচ্ছে 4 দিন, তাহলে 4 দিনে 94 ইউনিট কাজ হয়ে গিয়েছে। এইবার কি আসবে, এইবার আবার এ আসবে, তার মানে 5 নাম্বার দিনে এ এসে আরও 10 ইউনিট কাজ করবে, তার মানে এখন কাজ হয়ে যাবে 104 ইউনিট। এটা বোঝা গিয়েছে, কারণ 94 10 4 ইউনিট। এবার দেখো কাজ কতটুকু বাকি আছে, মোট কাজ ছিল 120 ইউনিট, 104 ইউনিট কাজ হয়ে গিয়েছে, 16 ইউনিট কাজ, তাহলে 5 দিন অলরেডি হয়ে গিয়েছে। এবার 16 ইউনিট কাজ আছে, এবার আসবে কে, এবিসি আসবে, এবিসি আসবে। তো এবিসি একবারে আসলে 37 ইউনিট কাজ করে, 37 ইউনিট যদিও কাজ করে কিন্তু কাজই আছে আমার কতটুকু, 16 ইউনিট। তার মানে মোট দিনে 37 ইউনিট কাজ করবে, কাজ বাকি আছে 16 ইউনিট। তার মানে পুরো দিন লাগবে না, হাফ দিনের মতো লাগবে। তাহলে অলরেডি আমার 5 দিন হয়ে গিয়েছে, 5 সামথিং যেটা অ্যান্সার হবে সেটাই, তাহলে 5.4 হচ্ছে আমাদের অ্যান্সার, আমি বলতে পারি। এই ক্যালকুলেশনটা করে নেবে, বা এমনিও পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের এক্সাক্ট বের করার দরকার হয় না এই ক্ষেত্রে, কারণ পরীক্ষায় আমাকে কোথাও না কোথাও সময় আমাকে বাঁচাতে হবে। তাহলে এখানে আমাকে ভাগটা বারবার করার কোনো মানে হয় না। দেখো, একটি শহরে ভালুকের সংখ্যা প্রতি বছর 3% হারে বৃদ্ধি পায়, ভালুক 3% বৃদ্ধি হচ্ছে। শহরে ভাল্লুকের বর্তমান সংখ্যা যদি 21,218 হয়, 2 বছর আগে চেয়েছে কত, আগে নিশ্চয়ই কম হবে। তার মানে এরকম আগে থাকলে আমি এক্স ধরে নিলাম, আগে ধরলাম এক্স ছিল, এক্সের ওপর প্রতি বছর 3% বাড়ে, 100 থেকে 103 হয় প্রথম বছর, পরের বছর 100 থেকে 103 হয়। এটা হয়ে বর্তমানে হয়েছে 21,218। তো চেয়েছে আগেরটা, তাহলে এক্সের মান বের করবো, একটু সব উল্টে যাবে। এবার ওপরে যাবে 100, নিচে কত 103, এখানে যাবে 100, এখানে হবে 103, ইন্টু হবে আমাদের সমান সমান, হ্যাঁ ইন্টু হয়ে যাবে 21,218। এইবার দেখো এখানে তোমাকে কাটাকাটিটা একটু বুঝতে হবে যে কাটাকাটিটা কত দিয়ে করলে এক্স্যাক্টলি সেটা বেটার হবে। 103 দিয়ে আমাদের 21,208 আছে, তো এটাকে কাটতে পারি আমি 202 যদি ধরি, সাপোজ ধরো 2 দিয়ে কাটাকাটি তো যাবে কারণ 103 মৌলিক সংখ্যা, তো 2 দিয়ে যদি কাটি তো হলো 206, 206 থেকে 212, তার মানে 6 পড়ে থাকলো 608, 618, তার মানে 6, হ্যাঁ ঠিক আছে একদম। তার মানে কাটা যাচ্ছে আমাদের কত দিয়ে, এটা কাটা যাচ্ছে আমাদের 206 হচ্ছে, 6 দিয়ে 318, আর তারপর তো দুবারই যাচ্ছে, হয়ে যাচ্ছে দুবার হয়ে যাচ্ছে। তার মানে এখানে পড়ে থাকলো 1
2 কে 2, 2 শূন্য 2 শূন্য 4 শূন্য 2 4 শূন্য, তার মানে 20,000। ভাল্লুকের সংখ্যা কত ছিল? 20,000 ছিল, বর্তমানে সেটা 21,218। একজন ব্যক্তির আয় বলেছে আমাদের 95,000 টাকা, ব্যয় বলেছে 75,000 টাকা। যদি তার আয় 18% বৃদ্ধি হয় এবং ব্যয় বলছে 12% বৃদ্ধি হয়, তবে সঞ্চয় শতকরা কত হারে হবে বা বৃদ্ধি বা কমবে? এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে করবে। তখন দেখো আমরা বোঝার চেষ্টা করি ইনকাম। আয় মানে কি? ইনকাম। আয় কীরকম আমরা বলতে পারি? তোমার ব্যয় প্লাস কি হয় আমাদের? আয় মানে কি? ব্যয় প্লাস সঞ্চয়, এই দুটোই তো হয়। তার মানে আয় মানে ব্যয় প্লাস সঞ্চয়, এটা আমরা জানি। তো এবার বলছে আমাদের, দেখো আয় বলছে কত টাকা? 95,000 টাকা। ব্যয় বলা আছে 75,000 টাকা। তার মানে সঞ্চয় কত টাকা আছে? 20,000 টাকা। এইটা তো ক্লিয়ার। এবার দেখো অঙ্কে বলেছে যে তার আয় 18% বৃদ্ধি হয়েছে, মানে এটাকে আমি 100% ধরতে পারি, 100% ধরতে পারি। 18% বৃদ্ধি হয়েছে মানে 118% হয়েছে। আবার বলেছে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, ব্যয় 100% ধরলে এটা কত হবে? 112% হয়েছে। এবার তাহলে বলছে কত হবে? তাহলে সিম্পল বিষয়, মানটা বের করলে হয়ে যাচ্ছে। 100%-এর মান 95,000 টাকা, 118%-এর মান বের করবো আগে আয়, তারপরে ব্যয়টাও বেড়েছে, ব্যয়টাও বের করবো। তাহলে 118%-এর মান কী হবে? বেশি হবে। সরি, এটা 100 হবে, এটা কত হবে? 95,000। 2 শূন্য 2 শূন্য তুমি কেটে দাও। 118 ইন্টু 95, 118 ইন্টু 95 তুমি ক্যালকুলেশনটা সাইডে করে নিতে পারো, মুখে মুখে করলেও হবে, বা ক্যালকুলেশনটা যদি করে নাও তাহলে 5 8 40 শূন্য, 9 কে 9, এদিকে 8 কে 8, তাই তো? তার মানে হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে 1 1 8 9 7 1 2 1, হ্যাঁ এটা পেছনে হবে 2 শূন্য। তুমি ক্যালকুলেশনটা যদি বুঝতে অসুবিধায় করে নিও, ও হয়ে যাবে, দেখে নেবে। আর যদি ক্যালকুলেশনের স্পিড বাড়াও, যদি এইভাবে করো গুণ করে, তাহলে একটু টাইম কনজিউমিং হবে, বা মুখে মুখে করতে পারলে খুব ভালো। এটা এবার নতুন ইনকাম হলো তার, নতুন ইনকাম। কিন্তু বলছে এক্সপেন্ডিচার, ব্যয়ও বেড়েছে 12%। তার মানে 100%-এর মান ছিল আমাদের 75,000 টাকা, 75,000 টাকা। তাহলে 112%-এর মান কত? 2 শূন্য 2 শূন্য কেটে দাও। 75 আর 12, 5 দুগুণি 10, 2 কে 2, 7 একে 7, 7 5 1। তার মানে এইদিকে মানটা হচ্ছে আমাদের 8 4 2 শূন্য, হ্যাঁ 2 শূন্য মানে হচ্ছে আমাদের 3 শূন্য হবে, হ্যাঁ 84,000 টাকা। তাহলে কত টাকা হলো বলো তো এবার খরচা? 84,000, 75 থেকে 84,000 টাকা হলো। তার মানে বোঝো এখন তার আগে নতুন ইনকাম কত টাকা ছিল? পুরাতন ইনকাম মানে সঞ্চয়, সঞ্চয় 20,000 টাকা। বর্তমান তার ইনকাম 1,12,100 টাকা, সঞ্চয় কত? ব্যয় হচ্ছে 84,000 টাকা। তার মানে 1,12,100 টাকার থেকে যদি আমি তার ব্যয়টাকে বিয়োগ করে দিই, তাহলে সেটা আমি কী পাবো বলো তো? সেটা তার বর্তমান সঞ্চয় পাবো। তাহলে সঞ্চয় কত টাকা হয়েছে? 28,001 হবে, হ্যাঁ 100 টাকা। 28,100 টাকা আছে তার সঞ্চয়। এইবার 28,100 টাকা তার সঞ্চয়। তো আগে সঞ্চয় কত ছিল? 20,000 টাকা। এবার 28,100, তার মানে সঞ্চয় বৃদ্ধি হয়েছে কত টাকা? 8,100 টাকা। কত টাকার ওপর? সেই পার্সেন্টেজটাই চেয়েছে। কত টাকার ওপর? 20,000 টাকার ওপর। কারণ 20,000 টাকা ছিল, সেটার উপর 8,000 বেড়েছে, তো শতকরা কত বেড়েছে? 2 শূন্য 2 শূন্য তুমি কেটে দাও, এখানে 2 শূন্য 2 শূন্য কাটো, 81/2, 81/2 মানে 40.5%, হ্যাঁ 40.5%। তার মানে বর্তমান কতটা বৃদ্ধি আর বৃদ্ধি পেয়েছে? 40.5, সরি ভুল বললাম, 40.5, এটা হবে না, এইটা। এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হয়, বা এটাকে আরও শর্টকাটে করা যায়। আমি একদম শর্টকাটে না করলে মোটামুটি বেসিকে করে দিলাম। মোহন বলেছে 832 টাকা একটি টেবিল বিক্রি করেছে। যদি তার লাভ 18% হয়, তাহলে টেবিলটির ক্রয় মূল্য, সিম্পল ব্যাপার, 18% মানে 118%, আর ক্রয় মূল্য মানে কত? 100%, এটা সিপি, এটা হচ্ছে তার এসপি। সিপি বের করতে হয়েছে, 100%-এর মান বের করো। 118 ইন্টু হচ্ছে 2832, 2 দিয়ে করো এটা 50, এটা হচ্ছে 5 দুগুণি 10, 9 দুগুণি 18, 59। 59 দিয়ে সামথিং একবারে কাটাকাটি যাবে। তোমাকে কাটাকাটিটা বুঝতে হবে যে 59 দিয়ে কত করে কাটা যাবে। সেটা যদি একবারে কাটতে পারো, তাহলে অঙ্কের অ্যান্সারটা একবারেই চলে আসবে। দেখো এখানে যদি কাটাকাটি আমি করি, 9 আছে 2 আছে, তার 9 দুগুণে 18, 3 9 36, 8 বাজছে, 8 9 72,
তার মানে পেছনে হবে 8, আর সামনে যদি আমি দিই 5 7, 4 বার দিলাম সামথিং, ধরো 4 বার দিলে কাছাকাছি যেতে পারি 283, তাহলে 4 8, হ্যাঁ 4 8 দিয়ে একবারে কাটাকাটি হয়ে যাবে। 4 8 একবারে কাটলো, তার মানে এদিকে হচ্ছে আমাদের 5 8 40 0, হাতে 4 4 5 20, 4 24, তার মানে 2400 টাকা। তার মানে জিনিসটার দাম কত টাকা ছিল? 2400 টাকা ছিল। কত বছরে বাৎসরিক চক্রবৃদ্ধি হারে 10% হারে 80,000 টাকা 1,17,128 টাকা হবে? তো 10% বলেছে, 10% মানে ধরো 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, সুদ দেবে 10 টাকা, তার মানে 10 টাকার ওপর সুদ 1 টাকা হবে। তার মানে আমাদের প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, অ্যামাউন্ট হবে সুদ আসল কত টাকা? 11 টাকা। এবার বলছে কত বছর, সেটা যাচাই করতে হবে। 2 3 4 5 আছে অপশনে। তুমি যদি 2 বছর করো, 2 কত 100 হচ্ছে, আর এদিকে 121 হবে। 100 থেকে 80,000 তুমি দেখবে, সাপোজ আমি বলছি অঙ্কটা কীভাবে হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা 10 10 100 হচ্ছে, এটা হচ্ছে 121 হচ্ছে, তাহলে এখানে সুদ কত হচ্ছে? 21 টাকা। তোমাকে দেখতে হবে এই যে এখানে 80,000 আর 1,17,128, এই অনুপাতটা 21-এর অনুপাতটা কি এই সুদের অনুপাতটা হচ্ছে? মানে 80,000 থেকে 1,17,228 টাকা এই যে বেড়েছে, এটাই তো সুদ। তাহলে 21-এর অনুপাতটা কি সেটা হয়? যদি হয় তার মানে বুঝতে হবে 2 বছরই হয়েছে, যদি না হয় তাহলে বেশি দিতে হবে। তো এটা আই থিঙ্ক হবে না, তো আমি 3 বছর দিয়ে দেখি। 3 বছর এটা হবে 1000 টাকা, আর এটা হবে 3 11 1331 টাকা। তো সুদ হলো 331 টাকা। আর এদিকে 80,000 থেকে 1,17,000, তার মানে 20,000 37,128 টাকা, 31%-এর মান, তাই তো? 8 বার যদি দাও তুমি, 8 কে 8 না, অনেক বেশি হবে, হবে না। তাহলে আরেক বছর দিয়ে দেখি। আরেক বছর হলে এটা হচ্ছে আমাদের 10,000 টাকা, আর এই দিকে যদি 11 গুণ করো তুমি, তাহলে 13 কে 13, 13 11, এটা হচ্ছে, তার মানে এইদিকে মানটা হয়ে যাবে আমাদের, গুণ করে দিতে পারো, 13 3 1, আর এদিকে হবে 13 3 1, তার মানে 1 4 6 4 1, তাহলে 1 4 6 4 1, এই হচ্ছে ব্যাপার। তার মানে এখান থেকে বাড়লো কতটা দেখি আমি ক্যালকুলেট করে, 10,000 থেকে মানে 4,641 টাকা বেড়েছে, এটা ইন্টারেস্ট হয়েছে। এবার দেখি এখানে প্রিন্সিপাল কত টাকা? 10,000 টাকা, প্রিন্সিপাল পেয়েছে 80,000 টাকা, তাহলে 8 গুণ করতে পারি। 8 গুণ করলে এটা 80,000 টাকা হয়ে যাচ্ছে। তো এটা 8 গুণ করলে কি এই প্রিন্সিপালটা অ্যামাউন্টটা হচ্ছে? দেখি 8 গুণ করে, 8 কে 8, 4 32, 2, হ্যাঁ সামথিং হয়ে যাবে, 6 48 48, আর হচ্ছে 4 32 3 51, হ্যাঁ ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। কারণ দেখো একদম মিলে যাবে, এটা তোমার আসবে 117,128। তার মানে বুঝতে পারছি 1 2 3 4 বছর টাইম লেগেছে। একটু তোমাকে যাচাই করতে হবে 4 বছর এটার মান কীরকম হবে। নেক্সট বলেছে সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করে, তারপর তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড এবং 36 সেকেন্ড এবং 45 সেকেন্ডে ব্যবধানে বেজে ওঠে। ঘন্টাগুলি পুনরায় কোন সময়ে একসঙ্গে বেজে উঠবে? সিম্পল ব্যাপার, কিচ্ছু করবে না, একসঙ্গে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক চেয়েছে, লসাগু 12, তারপর আছে আমাদের 18, 24, 36, আর হচ্ছে 45, এটার এলসিএম চেয়েছে, মুখে মুখেও করতে পারো। 2 3 দিয়ে করে দাও, একবারে বেশি হয়ে যাবে, 3 6 দুগুণে 12, 3 6, 3 দিয়ে 3 4 12, 3 6 18, 3 8 24, 4 9, 3 12 হচ্ছে আমাদের 36, তাই তো? আর হচ্ছে 3 15 45। এইবার আমি এটাই করতে পারি, 2 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো, 3 দিয়ে করতে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 6, আর হচ্ছে 15। তার মানে আমি এবার এটাকে দিতে পারি 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে দাও, 1 3 2 3 15। এবার তুমি এটাকে 3 দিয়ে দাও, 1 1 2 1 5, আর যাচ্ছে না, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 60 120, 120 আর 3 12 দুগুণে 36, মানে 360। এত সেকেন্ড হবে অ্যান্সার, মানে এত সেকেন্ড পর। এবার আমাকে অ্যান্সার কিন্তু সেকেন্ডে নেই, বলছে পুনরায় কখন বাজবে, তার মানে এগুলো মিনিটে দেওয়া আছে, দেখো সকাল 9টা বেজে 10 মিনিট, তার মানে এটা সেকেন্ড আছে, সেকেন্ডটাকে আমি 60 দিয়ে ভাগ করে দেবো, 6 6 36, তার মানে 6 মিনিট পর বাজবে। তার মানে 9টার সময় একবার বেজেছিল, 9টা থেকে 6 মিনিট পর, মানে 9টা 6-এ আবার বাজবে। নেক্সট কোশ্চেন বলেছে এ তার বেতনের 45% খাদ্যে ব্যয় করেন এবং 5% বৃদ্ধাশ্রমে দান করেন। তো সিম্পল বিষয়, 100% বেতন হয়, 45% খাবারে ব্যয় করেন
আর 5% ব্যয় করেন বৃদ্ধাশ্রম, তার মানে 50% তিনি ব্যয় করেন, তাহলে সেভিংস কত শতাংশ থাকে? 50%। সেটাই বলেছে খাদ্য এবং বৃদ্ধাশ্রমের মিলিত খরচ বলেছে 285 88,500 টাকা। তো তার মোট বেতন কত? একটা শূন্য বেশি হয়েছে, মোট বেতন 2 গুণ করে দেব, 2 গুণ করলে 0, 5 দুগুণ 10, 0 হাতে 1, 8 দুগুণ 16, 17, 7 হাতে 1, 2 2 5, 57,000 টাকা। সিম্পল অঙ্ক ছিল একদম। নেক্সট বলেছে 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 14 সেমি উচ্চতা গলিয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হয়, সিলিন্ডারের ব্যাস কত? তো সিম্পল ব্যাসে আমাকে আগে শঙ্কু এবং সিলিন্ডারের মধ্যে তাদের অনুপাতগুলো দেখতে হবে যে কী অনুপাতে আছে, সেখান থেকে অঙ্কটা বের করলেই হয়ে যাবে। তো দেখো 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু আছে, 14 সেমি উচ্চতায় গলিয়ে শঙ্কু দেওয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে আর কত সেমি? 9 সেমি, আর উচ্চতা হাইট দেওয়া আছে কত সেমি? 14 সেমি। তো এখান থেকে শঙ্কুর যে আয়তনটা হবে, এটা যে এত সেমি উচ্চতায় গলিয়ে হবে একটি সিলিন্ডার তৈরি করা হবে, সিলিন্ডারের ব্যাস চেয়েছে, সিলিন্ডারের ব্যাসটা চেয়েছে। তো ওটা আমি কীভাবে বের করতে পারি? প্রথম কথা আমি শঙ্কু যে আছে শঙ্কুর আয়তনটা বের করি, শঙ্কুর যে ভলিউমটা সেটা আমি বের করি। তো শঙ্কুর ভলিউমের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা কি? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো মান যদি বসাই 1/3, পায়ের মান 22/7 হবে, আর আর স্কোয়ার মানে রেডিয়াস এখানে কত আছে? 9, 9 81 হবে, আর এইচ হচ্ছে কত সেমি আমাদের? 15 সেমি। এই হচ্ছে অঙ্ক। এবার তুমি কাটাকাটি করো, কারণ 3 দিয়ে 3 5 হচ্ছে 15, আর সামথিং হয়তো কাটাকাটি যায় না, এটা আর কাটাকাটি যাচ্ছে না এখানে। 7 দিয়ে 22, এটা 3 5 15 হলো, আর কাটাকাটি যায় না। তো এখানে আমি গুণ করতে পারি ওপরে 22 ইন্টু 81 ইন্টু 5, বাই হচ্ছে আমাদের 7। এবার যদি আমি এটা গুণ করি, তাহলে গুণ করলে গুণের মানটা আই থিঙ্ক অনেক বড় হবে, তুমি ছেড়ে দাও, এটা এইভাবেই রেখে দাও, কারণ এটাকে আর কাটাকাটি যায় না। এটা আসলো তাহলে কিসের আয়তন? এটা আসলো আমাদের শঙ্কুর আয়তন। এবার শঙ্কুর যে আয়তনটা আছে সেখান থেকে আমি বের করতে পারি যে সিলিন্ডারে দেওয়া আছে কত, সিলিন্ডারে কত সেমি উচ্চতা হবে? এত সেমি উচ্চ, সিলিন্ডারের ব্যাস চেয়েছে। তো সিম্পল ব্যাপার, সিলিন্ডারে আমি আয়তন বের করতে পারি। সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ। এটা ইজিক্যাল টু আমি এটা লিখতে পারি, কারণ কি এখান থেকে আর এর মান আমি বেরিয়ে যাবে 81 ইন্টু 5 বাই কত হচ্ছে 7। তো পায়ের মান 22/7, আর স্কোয়ার এমন রাখো, হাইট দেওয়া আছে 45, কার 45? এটা। তো ইজিক্যাল টু হচ্ছে 22 ইন্টু 81 ইন্টু 5 বাই হচ্ছে আমাদের 7। তো এবার যখন আমি আর এর মান, আর স্কোয়ারের মান বের করবো, 22 ইন্টু 81 বাই 5, এটা যা আছে তাই থাকবে, এইটা এদিকেরটা উল্টে যাবে, উল্টে গেলে ওপরে কত হবে? 7/22, আর এই দিকে হয়ে যাবে এটা 45টা নিচে চলে আসবে, 1/45 হবে। এবার তুমি কাটাকাটি করো, এখানে 7 এখানে 7 কাটো, এখানে 22 এখানে 22 কাটো। এবার এখানে 45 81 9 দিয়ে যায়, 9 9 81, 5 9 45, তাহলে ওপরে থাকলো কত? নিচে 5, ওপরে 5 কাটো, তার মানে আর স্কোয়ারের মান আসলো 9। আর এর মান কী হবে? √9 আসবে, √9 মানে আর মানে 3। আর যদি 3 হয়, অঙ্কে দেখো চলেছে সিলিন্ডারের ব্যাস, ব্যাস মানে কি তার ডাবল হয়ে যাবে, 3 ডাবল মানে 6 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, দিব্যা বলেছে 3,50,000 টাকা একটি গাড়ি কিনেছে এবং সেটাকে 4,35,000 টাকায় বিক্রি করেছে, তার শতকরা লাভ কত? সিম্পল ব্যাপার, লাভ মানে আমি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে দেবো, এটা প্রফিট হবে। সেলিং প্রাইস আছে 4,35,000 টাকা, মাইনাস করে দেবো কস্ট প্রাইস 3,50,000 টাকা, তার মানে এখান থেকে প্রফিট করেছে। প্রফিট কত টাকা হয়েছে? 3,50,000 আর 4,35,000, তার মানে এদিকে 85,000 টাকা, 85,000 টাকা তার লাভ হয়েছে। এই লাভটা কোন টাকার হয়েছে? তার কস্ট প্রাইসের ওপর। 3,50,000 টাকা দিয়ে কিনেছে, এটা বিক্রি করেছে, হ্যাঁ কস্ট প্রাইসের ওপর প্রফিট হয়, তো সেটাই চেয়েছে যে তার শতকরা লাভ কত শতাংশ। তাহলে 85,000-এর ওপর তার লাভ আছে, সরি 85,000 কেন বলছি আমি, 3,50,000, 3,50,000-এর ওপর লাভ আছে কত আমাদের? 85,000 টাকা। তাহলে শতকরা লাভ কত আছে? 2 0 2 0 কাটো, এখানে 2 0 এখানে 2 0 কাটো। এবার এটা আছে আমাদের 335 আর এটা 85, কাটো, 5 7 35, 5 16 5 17 85, তাহলে আসছে কত?
ওপরে আসে এখানে একটা শূন্য থাকবে, হ্যাঁ, 170 বাই হচ্ছে আমাদের 7। তো আমি যদি এটা করি, 7 দুগুণি 14, নামলো 3 শূন্য, 4 7 28, মানে 24 সমস্ত সামথিং যেটা নামাবে দেখবে তাই অ্যান্সার হবে। 24 সমস্ত 3 হচ্ছে আমাদের তার শতকরা লাভ, 2 দশমিক স্থান পর্যন্ত পেয়েছে। এটা না হবে 4 7 28 হবে, 2 হবে, দশমিক 2 শূন্য আনবে, আর 28 সামথিং হয়তো আসতে পারে, হ্যাঁ ওই সামথিং আসবে, তার মানে 3 হবে অ্যান্সার। নেক্সট জায়গা বলেছে 5x মাইনাস 2y, এক্স মাইনাস 2y, এটা বলেছে 9.27। তো বলেছে এটার মান কত, সিম্পল ব্যাপার, মান বের করতে হবে। এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, বাই করে দিতে পারি। 5x মাইনাস 2y বাই আছে এক্স মাইনাস 2y ইজিক্যাল টু 9/17। তো এটা বজ্রগুণ হয়, 5/17 হয় 85x মাইনাস 17 দুগুণি 34 ইজিক্যাল টু 9x মাইনাস 9 দুগুণি 18 ওয়াই। ঠিক আছে, এবার এটা ওয়াই ছিল, হ্যাঁ 34y। এবার তুমি এটাকে করো, এক সাইড করে নাও, 85x মাইনাস 9x, এটা মাইনাস 18y, এটা মাইনাস, এদিকে প্লাস 34y। এটা থেকে বিয়োগ করলে হয় 85 থেকে 9, তার মানে 76x, আর এই দিকে হবে বিয়োগ করলে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এদিকে হচ্ছে 76, আর 34 থেকে 18 বাদ দিই আমি, তাহলে 18 16 দুগুণে 34, 16 হবে, 16y। তার মানে সিম্পল ব্যাপার, এক্স এর মান হচ্ছে আমাদের 16 আর ওয়াই এর মান আছে 76। এটা কাটাকাটি করা যায়, ছোটো করা যায় অনুপাতটা, 4 4 16, 4 1 4, 4 9 36, 4 আর 19, তার মানে 9x আর 3y এর বাই চেয়েছে। তো আমি করতে পারি 9x ওপরে হচ্ছে 9, ওপরে হচ্ছে 9 ইন্টু এক্স এর মান 4, আর নিচে হচ্ছে কত 13 ইন্টু ওয়াই এর মান 19, তাহলে ওপরে হচ্ছে 36, আর ইউনিট ডিজিট গুণ করো, 3 9 27, লাস্টে 7 আসবে, তার মানে হচ্ছে 36/7, মানে একটা অ্যান্সারই আছে, এটাই অ্যান্সার। নেক্সট বলছে একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি গাড়িটি তার স্বাভাবিক গতিবেগের অর্ধাংশ গতিতে ওই একই দূরত্ব অতিক্রম করে, তার দূরত্ব অতিক্রম করতে তার অধিক কত সময় লাগবে। সিম্পল বিষয়, 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স বাই টাইম, স্পিড পাই এটা, তাহলে স্পিড যদি করি 4 5 20 আর 5 আর 40, 48 কিলোমিটার প্রতি ঘন্টা গাড়ির স্বাভাবিক বেগ। এবার পরবর্তী বলছে স্বাভাবিক বেগের অর্ধাংশ গতিতে, তার মানে অর্ধাংশ গতিতে বাই 2, মানে 24 কিলোমিটার পার আওয়ার গতিতে ওই একই দূরত্ব অতিক্রম করবে। একই দূরত্ব মানে 240 বাই এই ডিস্টেন্সটাই এই স্পিডে করবে, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, তখন 10 ঘন্টা। তার মানে বলেছে এবার, তবে একই দূরত্ব অতিক্রম করতে অধিক কত সময় লাগবে। আগে কত সময় লাগতো, আগে সময় লাগতো আমাদের, দেখো দেওয়াই আছে এখানে হয়তো, এখন 10 ঘন্টা লাগে, তো আগে লাগতো 5 ঘন্টা, হ্যাঁ দেওয়াই আছে এখানে অঙ্কে যে 5 ঘন্টা সময় লাগতো আগে, এখন লাগে 10 ঘন্টা, তার মানে অধিক সময় কত লাগে, 5 ঘন্টা এক্সট্রা লাগে, এটাই অঙ্কে চেয়েছে, 5 ঘন্টা এক্সট্রা। নেক্সট কোশ্চেন বলেছে এক্স 180 টাকায় মোট 40টি পেন্সিল কিনেছে, আবার 180 টাকায় 2 ডজন কলম কিনেছে। এবার বলছে কলম এবং পেন্সিলের মূল্যের মধ্যে পার্থক্য কত। সিম্পল বিষয়, এটার মূল্যের পার্থক্য বের করলে হলো 180 টাকা দিয়ে কত পেন্সিল কিনেছে, 40টি পেন্সিল কিনেছে। তো 0 0 কাটো, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 9/2 মানে 4.5, 4.5 টাকা একটা পেন্সিলের দাম। এবার পেনের দাম কত, 180 টাকা কিনেছে, 2 ডজন মানে 24টি, 6 দিয়ে একবার কাটো, 4 6 24, 3 6 18 0, এটা 2 দিয়ে কাটলে 15, এটা কত 2, তাহলে 15/2 মানে 7.5 টাকা, 7.5 টাকা। অঙ্কে বলেছে এই পেন্সিলের কলমের মূল্যের মধ্যে ডিফারেন্স কত টাকা, 3.5 টাকা হবে, 7.5 আর 4.5, তার মানে হচ্ছে 3 টাকা, 3 টাকা হবে পার্থক্য। নেক্সট বলেছে 40 থেকে 50-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা, বাচ্চাদের মতো কোশ্চেন দিয়েছে, সিম্পল বিষয়, 41 আর 43 আর হচ্ছে আমাদের 47, এই তিনটে কিন্তু মৌলিক সংখ্যা হয়, অন্য কিছু মৌলিক সংখ্যা হয় না এর মধ্যে। নেক্সট বলেছে একজন ডিলার 72,000 টাকার ধার্য মূল্যে সামগ্রীতে 20% ছাড় দিয়েছেন, ফলে তার কত কি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। ধার্য মূল্যের উপর কত ছাড় দিলে তার সামগ্রীতে বলেছেন 440 টাকা লাভ হতো। কত টাকা লাভ হতো, 440 টাকা কিন্তু তার লাভ হতো। তো আমি প্রথমে করতে পারি অঙ্কটা কি, কস্ট প্রাইস ধরে করলেই হবে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর হচ্ছে মার্ক প্রাইস, এই হচ্ছে অঙ্ক। এবার বলছে ডিলারের ধার্য মূল্য কত টাকায়, বোঝো, ধার্য মূল্যটা সাইডে লিখছি আমি, 72,000 টাকা। তো এবার ডিলার বলেছে কি যে সামগ্রীতে 20% ছাড় দেয়, তার মানে মার্ক প্রাইস আমি 100 টাকা যদি ধরি, এখানে 20% ছাড় মানে 80%-এ বিক্রি করে।
বিক্রি করলে ফলে 10% আমার ক্ষতি হয়। তাহলে যদি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রি করছে কত পার্সেন্টে? 90%। তাহলে যেটা মার্ক প্রাইস থেকে 80% সেটাই কিন্তু কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে 90%। এবার বলছে ধার্য মূল্যের ওপর তার কত ছাড় দিলে তার সামগ্রীতে 440 টাকা লাভ হয়। তার মানে এবার কী হবে, এখানে 90% লস ছিল, 440 টাকা সে লাভ করবে। এবার তাহলে আমি বের করবো আগে কস্ট প্রাইস বের করবো। তাহলে কস্ট প্রাইস যদি বের করি, তাহলে আমি আগে বের করি যে জিনিসটা 100% মার্ক প্রাইস, তার 80%-এর মান কত? 80%-এর মান কম হবে, 80 বাই এখানে 100 ইন্টু 72500, 2 শূন্য কাটো এখানে, 8 দুগুনি 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57। তার মানে 5700 57,600 টাকা হচ্ছে কি তার সেলিং প্রাইস। তার মানে 72,000 টাকার জিনিসটা যখন 20% ছাড়ে দেবে, তখন জিনিসটা 80%-এ বিক্রি করবে। সেটার মানে অঙ্কে বলেছে কত টাকা বলো তো? সেটাই বলেছে 57,600 টাকা। এবার বলেছে অঙ্কে এই 57,600 টাকা যখন বিক্রি করছে, তখন 90%-এ বিক্রি করছে। তার মানে 10% লস আছে। তাহলে 100%-এর মান কত? 90%-এর মান যদি আমাদের এটা হয় 57,600 হয়, তাহলে 100%-এর মান কত সেটা বের করে এখানে 0 0 কাটো, এখানে 9 দিয়ে এটা হয়তো যাবে, 5 7 12 6 হ্যাঁ যাবে। এটা হচ্ছে আমাদের 6 নং 54, 57 36, 4 নং 36, এই হচ্ছে কথা। তাহলে কত হচ্ছে? 64,000 টাকা হচ্ছে তার জিনিসটার কস্ট প্রাইস। এবার বলছে কত পার্সেন্ট ছাড় দিলে তার সামগ্রীতে 440 টাকা লাভ হবে। তার মানে 440 টাকা কস্ট প্রাইস, এখানে সে লাভ করবে কত? 440 টাকা। তার মানে জিনিসটার সেলিং প্রাইস হবে 64,440 টাকা। এবার বলেছে তখন তার সামগ্রীতে ধার্যের উপর কত পার্সেন্ট ছাড় দিতে হবে। অঙ্কটা একটু ডিপতে যাবে এখানেই, যে কত পার্সেন্ট ছাড় দিতে হবে। তার মানে বোঝো জিনিসটার দাম কত টাকা ছিল, ধার্য মূল্য 72,000 টাকা। 72,000 টাকা জিনিস সে 64,400 টাকা বিক্রি করছে, তাহলে তার ধার্য মূল্য কত টাকা হচ্ছে? 72,000 টাকার জিনিসটা সে বিক্রি করবে কত টাকায়? এই জিনিসটি সে বিক্রি করবে 64,440 টাকায়। তো 100 টাকা জিনিসটা কত বেশি? পার্সেন্টেজ বের করলে 2 0 2 0 কাটো, এখানে 0 কাটো 0 কাটো, এবার এটাকে 9 দিয়ে যাবে। 8 নং কত হয়? 72, 7 নং 63, 63 থেকে 1 7 9 কে 9 5, 6 নং 54। তো এবার 4 দিয়ে করো, 4 দুগুনি 8, 4 1 কে 4, 4 7 28, 4 নং 36, 179 বাই 2, এটাকে 2 দিয়ে যদি করি 8 দুগুনি 16, 1 থাকলো 9 দুগুনি 18.5। তার মানে 89.5% জিনিসটা বিক্রি করবে। তার মানে 100 টাকার জিনিস 79.5%-এ বিক্রি করলো, তার মানে তার ছাড় দিল কত? 10.5% ছাড়। তার মানে অ্যান্সার হবে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, এ এবং বি একটি কাজকে যথাক্রমে 10 দিনে, আচ্ছা এ করে 10 দিনে, বি করে কত দিনে? আচ্ছা 15 দিনে করে, সম্পূর্ণ করতে পারে। বি একা 3 দিন কাজ করে, আচ্ছা এলসিএম বের করি, 30 ইউনিট, তার মানে 3, এটা 2। তো বি একা 3 দিন কাজ করে, তাহলে বি একসাথে কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 3 দিনে 6 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে, কাজ বাকি আছে কত ইউনিট? 24 ইউনিট কাজ। এবার বলছে তারপর ছেড়ে দেওয়ার পর এ কত দিনে অবশিষ্ট কাজ করবে। এই কাজটা কে করবে? এ করবে। এ কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তাহলে 3 8 কত হয়? 24। তাহলে কত দিনে কাজটা করতে পারবে? 8 দিনে কাজটা কিন্তু করতে পারবে। তো অঙ্কে সেটাই বলেছে যে 8 দিনে যখন কাজটা করতে পারবে, অবশিষ্ট কাজ কয় দিনে করবে? এই 8 দিনে করবে। এই ছিল 20টা কোশ্চেন। এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে পাবে, এবং 2024-এর যে এক্সাম, সেখানেও মোটামুটি এই লেভেলেরই কোশ্চেন পাবে, কারণ খুব হাই কোশ্চেন দেবে না। এবার তোমরা যেখানে দেখবে সময় কার্য থেকে 2-1টা কোশ্চেন দিয়েছে, আমাদের লাভ ক্ষতি থেকে সব থেকে বেশি কোশ্চেন দিয়েছে, শতকরা থেকে কিছু কোশ্চেন দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ থেকে 2-1টা কোশ্চেন দিয়েছে। আর লাভ ক্ষতির যে 2-1টা অঙ্ক, সেটাই একটু বলবো যে মিডিয়াম টাইপের, মডারেট টাইপের কোশ্চেন দিয়েছিল। বাকি সব কোশ্চেন কিন্তু ইজি, প্রপার প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। নেক্সট আবার কোনো ভিডিওতে আসবো, সেই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কোনো একটা রিজনিং অথবা আবার ম্যাথের কোশ্চেন সিট নিয়ে আসবো। তোমরা রিজনিং চাও না ম্যাথ চাও, সেটা একটু কমেন্টে জানাবে, সেই ডিমান্ডের ওপরই কেন ভিডিওগুলো দিয়ে আসবো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।